এটা তোমাদের খুব কাজে লাগবে হচ্ছে নিট পিজির প্রিপারেশনের জন্য। ঠিক আছে, যে আমি ডায়াগ্রামগুলো দিয়েছি এইগুলো হচ্ছে নিট পিজি প্রিপারেশনের জন্য খুব কাজে লাগবে। তাহলে আজকের টপিকটা কি? ডিফারেন্সিয়েটিং ডিসঅর্ডার অফ প্রাইমারি হিমোস্ট্যাসিস ফ্রম সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। আচ্ছা, প্রাইমারি হিমোস্ট্যাসিস কাকে বলে, কেউ বলতে পারবে? হ্যাঁ, প্রাইমারি হিমোস্ট্যাসিস কাকে বলে? আমি তো এটা ফিজিওলজি জিনিস বলছি। একজন দাঁড়িয়ে বলো, যে কোনো একজন দাঁড়িয়ে, আরে ভুল হোক না, চিন্তা করছো কেন, উঠে বলো। তুমি বলো, তুমি বলো, ওটা ওটা। হ্যাঁ, অনলি প্লেটলেট, অনলি প্লেটলেট। আচ্ছা বলো তো, যে ব্লিডিং ডিসঅর্ডার কি কি কারণে হতে পারে? আইডিয়া করে বলো না, আইডিয়া করে বলো। প্রথমে কি হতে পারে? নাম্বার অফ প্লেটলেটস কম হতে পারে, নাম্বার অফ প্লেটলেটস কম হতে পারে, ঠিক আছে, মানে প্লেটলেট ডিফেক্ট হতে পারে। আর কি হতে পারে? তোমার ব্লিডিং হতে পারে ভাস্কুলার ডিফেক্টের জন্য হতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার। ঠিক আছে, প্রাইমারি ডিসঅর্ডার কি হচ্ছে, তিনটে কারণে মেন হতে পারে। একটা কি, ফার্স্ট হচ্ছে ভাস্কুলার ডিফেক্টের জন্য হতে পারে, হ্যাঁ, যদি ভেসেলসের গন্ডগোল থাকে কিছু, তার জন্য হতে পারে। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে প্লেটলেট যদি কমে যায়, কোনো কারণে প্লেটলেট, নাম্বার অফ প্লেটলেট যদি কমে যায়। ঠিক আছে, আর থার্ড কি হতে পারে? প্লেটলেট সব ঠিকঠাক আছে কিন্তু প্লেটলেট ঠিকমতো ফাংশন করছে না। ঠিক আছে, তার জন্য হতে পারে। তো এই তিনটে জিনিসটাকে কি বলা হয়? এই তিনটে জিনিস যে কারণে হয় তাকেই বলা হয় প্রাইমারি হিমোস্ট্যাসিস, ডিসঅর্ডার অফ প্রাইমারি হিমোস্ট্যাসিস। ঠিক আছে, এরপরে যেটা বলবো সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস কি জন্য? বাকি পড়ে রইল কি না, কোয়াগুলেশন ফ্যাক্টর। ঠিক আছে, এরপরে যখন একটু ফিজিওলজি হালকা করে ডিসকাস করবো তখন আরো ভালো বুঝতে পারবে। বাকি পড়ে রইল কোয়াগুলেশন ফ্যাক্টর। সেই কোয়াগুলেশন ফ্যাক্টরের ডিসঅর্ডারের জন্য কি, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। তোমাদের ফিজিওলজি প্রথমে একটু ঝালিয়ে নিই, তারপরে প্যাথোলজিতে যাবো। দেখো নর্মাল হিমোস্ট্যাসিসের পিকচার। তা নর্মাল হিমোস্ট্যাসিস আমি এত ডিটেলসে বলতে যাব না, হ্যাঁ, আমি ছোট করে বলছি তোমাদেরকে নর্মাল হিমোস্ট্যাসিস কিভাবে হয়। নর্মাল হিমোস্ট্যাসিস কিভাবে হয় না, কোনো ভেসেলস ব্রেকআপ করে গেল। ঠিক আছে, তোমাদের কি হবে, হেমারেজ হতে গেলে ভেসেলস ব্রেকআপ করতে হবে। কোনো ভেসেলস ব্রেকআপ করে গেলে কি হবে, কোলাজেন এক্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ভেসেলসে ইন্টিমার তলায় তো কোলাজেন থাকছে, কোলাজেন এক্সপোজ হয়ে যাচ্ছে। এবার কোলাজেন কি করছে না, কোলাজেন যেই এক্সপোজ হচ্ছে সঙ্গে সঙ্গে তোমার প্লেটলেট গুলো এসে তার উপর লেগে যাচ্ছে। মাঝখানে বন্ডিং কি করছে, এটা ফিজিওলজির ব্যাপার, বলো। ভন উইলিম্যান ফ্যাক্টর বন্ডিং করছে, কি ভন উইলিম্যান ফ্যাক্টর করে কি করছে, একটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করছে। ঠিক আছে, প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করছে। তো প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগেই যদি আমাদের পুরোপুরি হেমারেজ অ্যারেস্ট হয়ে যেত, তাহলে তো আর কোনো কিছু দরকারই হতো না, তাই না? কিন্তু কি হয় না, সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি হতে হবে, তবেই হচ্ছে পুরোপুরি হেমারেজটা অ্যারেস্ট হবে। তো সেটা কিভাবে হবে? সেটা হবে হচ্ছে তোমার, এদিকে দেখো, এক্সটার্নাল পাথওয়ে আর ইন্টারনাল পাথওয়ে। ঠিক আছে, সরি, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে। হ্যাঁ, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইউটিলাইজ হবে। ইন্ট্রিনসিক পাথওয়েতে কি ইউজ হয়, ইন্ট্রিনসিক পাথওয়েতে কি কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজ হয় বলো? হ্যাঁ, 8, 9 সব বলে দেবো আমি, তোমরা বলবে না কিছু? হ্যাঁ, 11, 12। আর ইয়েতে বা এক্সটেন্সিভ পাথওয়েতে মেনলি 7 ইউজ হয়। ঠিক আছে, তো কি হচ্ছে, ইন্টেনসিভ পাথওয়ে আর এক্সটেন্সিভ পাথওয়েতে কি তৈরি হচ্ছে না, আমি অত ডিটেলসে আর যাচ্ছি না। হ্যাঁ, ডিটেলসে এর পরের স্লাইডে আছে, আমি সেটা বলবো। কি তৈরি হচ্ছে না, ফিব্রিন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ফিব্রিন আর এদিকে হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগের মানে প্লেটলেট অ্যাগ্রিগেশন যেটা ফর্ম করেছে, এই দুটো মিলিয়ে কি হবে না, সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ হবে। সেটাই হচ্ছে স্টেবল হবে এবং সেটা দিয়ে পুরোপুরি হ্যামারেজ অ্যারেস্ট হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল তো এটা কিভাবে হিমোস্ট্যাসিসটা হয়। আমি খুব ডেপথে বললাম না, কিন্তু মোটামুটি এরকমই হয় আর কি ব্যাপারটা। কারণ তোমাদের তো আমি ফিজিওলজি পড়াতে আসিনি, প্যাথোলজি পড়াতে এসেছি। হ্যাঁ, যেটুকু প্যাথোলজি পড়ানোর জন্য যেটুকু দরকার সেটুকু বললাম।
এরপরে স্লাইডে কি আছে না দেখো, ইন্টেন্সিভ পাথওয়ে, এক্সটেন্সিভ পাথওয়ে। ফ্যাক্টরগুলো একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, চোখ বুলিয়ে নাও ফ্যাক্টরগুলো, মানে ইন্টেন্সিভ পাথওয়ে, এক্সটেন্সিভ পাথওয়ে, কমন পাথওয়ে কি হয় একবার চোখ বুলিয়ে নাও, ঠিক আছে? এটা আর আমি ডেসক্রাইব করতে যাচ্ছি না। এইগুলো তোমাদের শুধু ফ্যাক্টরগুলো একটু মনে রাখো, আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। সেটা হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে 12, 11, 9, 8, এক্সটেন্সিভ পাথওয়ে 7, আর এখানে হচ্ছে কমন পাথওয়েতে কি লাগছে, কমন পাথওয়েতে 10 লাগছে, 5 লাগছে, 2 লাগছে, 1 লাগছে। এটা 1, এটা 2, ঠিক আছে? এইগুলো লাগছে, এইটুকু জেনে রাখতে হবে। আর এখানে আর একটা জিনিস তোমাদের এই স্লাইডটাতে যেটা সব থেকে বেশি জানানোর আছে, হ্যাঁ, যেটার জন্য দিয়েছি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। সেটা কি দেখো, প্রথম মিন টাইম। প্রথম মিন টাইম বেড়ে যায় কিসের জন্য? প্রথম মিন টাইম বেড়ে যায় দুটো কারণে। আইদার তোমার এই স্লাইডটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখার কি, বাকি পার্টগুলো তো ফিজিওলজির পার্ট, প্যাথোলজির পার্ট যেটুকু তোমাদের মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম মিন টাইম। প্রথম মিন টাইমটা কি জন্য বাড়ছে? প্রথম মিন টাইমটা যদি তোমার এক্সটেন্সিভ পাথওয়ে আর কমন পাথওয়ের মধ্যে গন্ডগোল থাকে তাহলে বাড়ছে। আর এপিটিটি, হ্যাঁ, এপিটিটি কি জন্য বাড়ছে? ইন্টেন্সিভ পাথওয়ে আর কমন পাথওয়ের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে। এর পরের স্লাইডে চলে যাচ্ছে কি, প্রাইমারি হিমোস্ট্যাসিস কি বলেছি, তিনটে কারণে হয়। ফার্স্ট কি বলেছি, তোমার হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট হয়। তো ভাস্কুলার ডিফেক্টের এই কজগুলো দেখো, এইগুলো এই যে কজগুলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট নয় এই জন্যই কারণ এগুলো খুব আনকমন, তবুও তোমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো অ্যালার্জেটিক কজ কি? অ্যালার্জেটিক কজ মধ্যে হেনাসোলিন পারপুরা, লিগোক্লাস্টিক অ্যাঞ্জাইটিস। অ্যাট্রোপিক কজ কি? সেনাইল পারপুরা, স্কারপি, ঠিক আছে? অ্যাট্রোপিক মানে হচ্ছে যে ভেসেলগুলো আছে সেগুলো অ্যাট্রোফি হয়ে যায়, তার ফলে তোমার স্কিনের নিচে হ্যামারেজ হয়, হ্যামারেজিক স্পট হয়, হ্যাঁ। তো সেটা বুড়ো হলে হতে পারে, বয়স হলে হতে পারে, অথবা স্কারবি, ভিটামিন সি ডিফিসিয়েন্সির জন্য হতে পারে, ঠিক আছে? হেরিডিটারি কজ কি? হেরিডিটারি হেমারেজিক টেলাঞ্জেক্টেসিয়া, এলার ডানলস সিনড্রোম, মারফান সিনড্রোম, হ্যাঁ। তারপরে এইটা এইগুলো তো ইম্পর্টেন্ট না, তো অস্ট্রোজেনেসিস ইমপারফেক্টটা এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মিসেলিনাসের মধ্যে অ্যামাইলোডোসিস, সিম্পল ইজি ব্রুইজিং, ফ্যাট এম্বোলিজম, প্যারাপোটিনেমিয়া, ঠিক আছে? এগুলো তোমাদের জেনে রাখতে হবে, কিন্তু এগুলো আনকমন, ওই জন্য অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু এর পরে যে স্লাইডটা আমি যাব, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের থিওরি কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেন আসতে পারে, এবং তোমাদের নিট পিজির জন্য খুব ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে তোমার কজেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া, ঠিক আছে? থ্রম্বোসাইটোপেনিয়া এটা কিন্তু বারবার বলছি খুব ইম্পর্টেন্ট সব দিক থেকে, থিওরি লং কোশ্চেন পর্যন্ত আসতে পারে তোমাদের। তো কি কারণে তোমার প্লেটলেট কমে যেতে পারে? আইদার প্রোডাকশন যদি কম হয় তাহলে কমে যেতে পারে। প্রথম কথা, প্রোডাকশন যদি কম হয়, তৈরি কম হচ্ছে, তাহলে কমে যেতে পারে। আর একটা কি হচ্ছে, প্রোডাকশন ঠিক হচ্ছে, হ্যাঁ, অথচ সেগুলো কি হচ্ছে, বিভিন্ন কারণে সেগুলো ভেঙে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য নাম্বার অফ প্লেটলেট কমে যেতে পারে। আর কি হতে পারে, তোমার যদি অ্যাবনর্মাল পেরিফেরাল প্লেটলেট পুলিং, হ্যাঁ, যদি কোনো স্প্লেনিক ডিসঅর্ডার হয়, তার মধ্যে স্প্লেনিকের মধ্যে প্লেটলেট পুলিং হয়ে গেল। আর কি হতে পারে, যে ম্যাসিভ ট্রান্সমিশন যদি হয়, তাহলে কি হবে না, আমরা তো ব্লাড যখন দিই, ধরো প্যাক সেল দিই বা হোল ব্লাড দিই, আমরা কতদিন পর্যন্ত দিতে পারি? আইডিয়া আছে তোমাদের? পড়ানো হয়েছে কি? পড়ানো হয়নি বোধ না তোমাদের? আমরা 35 ডেজ পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? প্যাক সেল বা হোল ব্লাড 35 ডেজ পর্যন্ত দিতে পারি, কিন্তু প্লেটলেট কতদিন দিতে পারি? প্লেটলেট 7 দিনের পরে আর দেওয়া যায় না, প্লেটলেট 7 দিনের পরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবার তুমি যদি ধরো 7 দিন পেরিয়ে গেছে, তারপরে 10 দিন বা 12 দিন তারপরে তুমি ব্লাডটা দিচ্ছ, হোল ব্লাড বা প্যাক সেল দিচ্ছ, তখন কি হবে, যে প্লেটলেট গুলো আসছে সেগুলো নন ফাংশনিং হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন যদি খুব বেশি ব্লাড ট্রান্সফিউশন হয়, তখন তো সেগুলো ডাইলিউট হয়ে যাবে, তোমার দেহের মধ্যে ডাইলিউট হয়ে যাচ্ছে, ডাইলিউট হয়ে গেলে তখন আর্টিফিশিয়ালি হচ্ছে তোমার থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যাবে, ঠিক আছে? সব থেকে কমন পাওয়া যায় সেটা হচ্ছে এটা, ইনক্রিজ প্লেটলেট ডিস্ট্রাকশন, এটাই সব থেকে কমন পাওয়া যায়। কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট কজ, ডিক্রিজ প্লেটলেট প্রোডাকশন, এটাও ইম্পর্টেন্ট কজ, এটাও কিন্তু দেখা যায়, প্রায় দেখা যায়।
তো এর মধ্যে আমি কি বলবো, দেখো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বোন ম্যারো ফেলিওর। হ্যাঁ, বোন ম্যারো প্রোডাকশন করতে পারছে না, সেটা কি কারণ হতে পারে? সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে কি, যে বোন ম্যারো যে ম্যাটারটা আছে সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে তোমার ফ্যাট সেল দিয়ে, ঠিক আছে? সেটা কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলছে, তার মানে কি ফাংশনিং যে বোন ম্যারো সেটাই কমে যাচ্ছে, তাহলে প্লেটলেটও কম তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? এটাই হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তারপর হচ্ছে এমডিএস, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম। মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম মনে হচ্ছে তোমার যে সেলগুলো তৈরি হবে সেইগুলো তৈরি হবে কিন্তু সেগুলো নন ফাংশনিং হয়ে যাবে, ঠিক আছে? নন ফাংশনিং হবে, তার ফলে কি হবে, সেগুলো ফাংশন ঠিক মতো করবে না এবং সেগুলো হচ্ছে ব্রেকেজ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কি হবে, অ্যাবনর্মাল সেল থেকে সেগুলো ব্রেক করে দেবে, ঠিক আছে? সেটা এমডিএস। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তোমার জেনেটিক্যাল ফ্যাক্টরের গন্ডগোল হয়, তার জন্য তোমার ওখানেও অ্যাবনর্মাল তৈরি হয়, সেখানেও ভেঙে যায়। ম্যারো ইনফিল্ট্রেশন ডিসঅর্ডার, মানে ম্যারোটা যদি কোনো কারণে অকুপাইড হয়ে যায়, হ্যাঁ, ম্যারো যেখান থেকে প্রোডাকশন হচ্ছে পেললেট সেটাই যদি কমে যায়, তখন পেললেট প্রোডাকশন কম হবে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, সেটা হচ্ছে তোমার কি, যদি কোনো ক্যান্সারাস গ্রোথ হয় সেটা যদি ম্যারোতে ইনফিল্ট্রেট করে যায় তখন কি হবে তখন অটোমেটিক্যালি ম্যারো যেখান থেকে তোমার প্লেটলেট তৈরি হচ্ছে সেটা কমে যাচ্ছে, তার ফলে প্লেটলেট তৈরি কমে যাবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝাতে পারলাম? এরপরে কি, স্টোরেজ ডিজঅর্ডার কি হয়, যে ম্যারো যে সেলগুলো আছে তার মধ্যে কিছু অ্যাবনর্মাল জিনিস স্টোর হয়, হ্যাঁ, তার ফলে তোমার সেখানেও ম্যারো নন ফাংশনিং হয়ে যায়, প্লেটলেট কম তৈরি হয়। যেমন একটা উদাহরণ তোমার, দুটো উদাহরণ আমি দিচ্ছি, যেটা সব থেকে কমন যে দুটো, সে দুটো কি কেউ বলতে পারবে? তোমরা পড়েছো, ফিজিওলজিতে পড়েছো, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বলা উচিত কিন্তু তোমাদের। গচার নিম্যানপিক ডিজিজ, আরো অনেক অনেক আছে, কিন্তু এই দুটো খুব কমন এবং ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো আছে কি, তোমার বোন ম্যারো সাপ্রেশন হয়ে যেতে পারে, হ্যাঁ, বোন ম্যারো সাপ্রেস হয়ে গিয়ে প্লেটলেট প্রোডাকশন কমে যেতে পারে। সেগুলো হচ্ছে অ্যালকোহলের জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, বিভিন্ন কেমিক্যালসের জন্য হতে পারে। এগুলো অত ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না, ঠিক আছে? আর এটা উইসকট অ্যালডিস সিনড্রোম, এটাও মনে রাখবে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বোঝা গেল কি কি কারণে প্লেটলেট প্রোডাকশন কম হচ্ছে, বোঝা গেল তো কি জন্য কম হচ্ছে? এরপরে কি, প্লেটলেট ডিস্ট্রাকশন। এটা আমি প্রথমেই বলেছি, কিন্তু এটাই সব থেকে বলতে পারো কমন কজ। থ্রম্বোসাইটোপেনিয়া যা আমরা ক্লিনিক্যালি যা পাই তার মধ্যে এটাই হচ্ছে কমন কজ। এটার মধ্যে সব থেকে কমন কি, এটা ইডিওপ্যাথিক মানে কি, যার কোনো কারণ ঠিকমতো ভাবে বোঝাই যাচ্ছে না বা জানাই যাচ্ছে না, হ্যাঁ, ডেফিনেটলি বোঝা যাচ্ছে না বা জানা যাচ্ছে না, সেটাকেই মানে ইমিউনোলজিক্যাল কজের জন্য হচ্ছে, কিন্তু ডেফিনিট কি কজ সেটা অত ভালো করে বোঝা যায়নি, সেই জন্য সেটাকে নাম দিয়েছে কি, ইডিওপ্যাথিক কি হতে পারে, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, ঠিক আছে? ইডিওপ্যাথিক ছাড়া কি কিছু কজ আছে যে কারণে তোমার ইমিউন মেটেরিয়াল তৈরি হবে, যেগুলো প্লেটলেটের এগেনস্টে কাজ করবে, প্লেটলেট তোমার মানে ফাংশন করতে পারবে না ঠিক মতো। সেগুলো কি, যেমন তোমার ধরো কোনো ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, কিছু ভাইরাল ইনফেকশন আছে যেগুলো হলে হতে পারে, প্রেগন্যান্সিতে হয়, লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার মানে লিম্ফোমা এসব হয়, পোস্ট ট্রান্সফিউশনাল হতে পারে, তো হেপাটাইটিস সি ইনফেকশন, কোলাজেন ভাস্কুলার ডিজিজ, কিছু ড্রাগ নেওয়ার জন্য এগুলো হতে পারে, ঠিক আছে? আর এরপরে কি, এটা কি বললাম, এটা বললাম কি ইমিউন কজের জন্য এগুলো হচ্ছে সব, হ্যাঁ, ইমিউন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেইগুলো প্লেটলেটকে সাপ্রেস করে প্লেটলেটকে নন ফাংশনিং করে দিচ্ছে। আর এইগুলো সব কি নন ইমিউন কজ, ঠিক আছে? নন ইমিউন কজ, এগুলো কোনো ইমিউন কজের ধার ধাচ্ছে না, এগুলো হচ্ছে ডাইরেক্টলি প্লেটলেটকে ড্যামেজ করছে, হ্যাঁ। তার মধ্যে কি কি আছে, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, আমি তো কদিন আগে ডিআইসির ওপর ক্লাস নিয়েছি, তাতে আমি বলেছিলাম কিন্তু এগুলো সব, ঠিক আছে? তোমার মনে আছে কিনা জানি না, এখানে অত ডেসক্রাইব করতে পারবো না আমি। ডিআইসি, তারপরে কি থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়া, টিটিপি যেটাকে বলা হয়, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ,
তারপর হচ্ছে কনিক লিভার ডিজিজ, সেপটিক সিনড্রোম, ইনফেকশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডেঙ্গু, হিমারেজিক ফিভার, ঠিক আছে। আর আদার কজের মধ্যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, আর কিছু মাইলোসাপ্রেসিভ ড্রাগ থেরাপি, তার মধ্যে এই ড্রাগগুলোর নাম আছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো এটা। কোনো অসুবিধা থাকলে, কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের থিওরির জন্য, তোমাদের ভাইবার জন্য এবং নিট পিজির জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের হয়তো এতে থিওরি কোশ্চেনও আসবে না তেমন কিছু, বা তোমাদের এও আসবে না, কি বলে ভাইবাটা বাদও জিজ্ঞেস করবে না, কিন্তু এই জিনিসটা তোমাদের নিট পিজির জন্য ইম্পর্টেন্ট। নিট পিজিতে এইসব জায়গা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। সেটা কি, আমি কি বলেছি, 3টে কজের জন্য হতে পারে। এক হচ্ছে ভেসেলের জন্য হতে পারে, প্রাইমারি হিমোস্ট্যাসিসের গন্ডগোল, ভেসেলের গন্ডগোলের জন্য হতে পারে। 2 হচ্ছে তোমার প্লেটলেট কাউন্ট কমে গিয়ে বা নন ফাংশন প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য হতে পারে। আর থার্ড কি কারণ বলেছি, প্লেটলেট যদি নন ফাংশনিং হয়ে যায়, প্লেটলেটের নাম্বার ঠিক আছে কিন্তু ঠিকমতো ফাংশন করতে পারছে না, তখন হিমোস্ট্যাসিসের গন্ডগোল হবে, ঠিক আছে। তো তার মধ্যে কজ কি কি, এটা অত বেশি আমি ডেসক্রাইব করব না, হালকা করে বলে যাচ্ছি। 2 রকম হতে পারে, এক হচ্ছে ইনহেরিটেড বা কনজেনিটাল হতে পারে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড হতে পারে, ঠিক আছে। তো ইনহেরিটেডের মধ্যে কি, ফার্স্ট আমি যেটা বলবো, প্লেটলেটের ওপরে যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনের ডিফেক্টের জন্য হতে পারে। মেমব্রেনের ডিফেক্টের জন্য প্লেটলেট নন ফাংশনিং হয়ে যেতে পারে। সেই মেমব্রেন ডিফেক্ট কি কি কারণে হতে পারে, দুটো মেইন কারণ, সেটা হচ্ছে বার্নার-সোলিয়ার সিনড্রোম আর গ্লাঞ্জমান থ্রম্বোসথেনিয়া, ঠিক আছে। এই 2 কারণের জন্য হতে পারে। আর ভন উইলিম্যান ডিজিজ, এটা তো আগেই বলে দিয়েছি, ভন উইলিম্যান ফ্যাক্টর না থাকার জন্য প্লেটলেট ফাংশন করতে পারে না, ঠিক আছে, ভন উইলিম্যান ডিজিজ। আর স্টোরেজ অর্গানেলি ডিফিসিয়েন্সি, তোমার প্লেটলেটের মধ্যে তো কিছু স্টোরেজ অর্গানেলি থাকে যেগুলো হচ্ছে প্লেটলেট ফাংশনের জন্য দরকার আছে, সেই অর্গানেলগুলো গন্ডগোল থাকলে তোমার প্লেটলেট নন ফাংশনিং হয়ে যেতে পারে। সেগুলো কি কি হতে পারে, সেগুলো যেমন হচ্ছে স্টোরেজ পুল ডিজিজ, টেডিক হিগাসের সিনড্রোম, গ্রে প্লেটলেট সিনড্রোম, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এগুলো সব ইনহেরিটেড হয়ে গেল, হ্যাঁ। আর এরপর হচ্ছে অ্যাকোয়ার্ডের মধ্যে কি আছে, ডিসপ্রোটিনেমিয়াস, মানে প্যারাপ্রোটিনেমিয়াস, যেটা মাল্টিপল মায়োলোমাতে হয়, ওখানেও তোমার নন ফাংশনিং হয়ে যায়, ঠিক আছে। ইউরোমিয়া, তারপরে হচ্ছে ড্রাগের মধ্যে অ্যাসপিরিন, এনএসএডি, এইসব ড্রাগ আছে। তারপর হচ্ছে মাইলোপলিভাইটিভ ডিসঅর্ডার, ঠিক আছে, মাইলোপলিভাইটিভ ডিসঅর্ডার, এমডিএস, আর এখানে হচ্ছে হাস টিটিপি, কিছুটা ডিআইসি, ঠিক আছে। আমি এটা বলছি যে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর থেকে তোমাদের নিট পিজিতে কোশ্চেন আসে, ঠিক আছে। আর খুব ভালো হয়তো তোমরা বললে, অ্যান্সার করলে, তখন ভাইবাতে ধরতে পারে। দেখো, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এই স্লাইডটা যাওয়ার আগে আমি কিছু ডিসকাশন করে নেব। এরপরে কি বলেছি, যে তোমাদের সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, ঠিক আছে। প্রাইমারি হিমোস্ট্যাসিস কিন্তু শেষ হয়ে গেল। এখনো পর্যন্ত কেউ প্রাইমারি হিমোস্ট্যাসিস সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। প্রাইমারি হিমোস্ট্যাসিস সম্বন্ধে কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারো তোমরা। এবারে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে চলে যাব। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস মেইনলি 2টো কারণে হতে পারে, ইনহেরিটেড আর অ্যাকোয়ার্ড, ঠিক আছে। ইনহেরিটেড, কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড, বোঝা গেল। ইনহেরিটেড যে তোমার ডিফেক্ট সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, তো সেটা মেইনলি 3টে ডিজিজ হয়, আরো অনেক ডিজিজ আছে, কিন্তু মেইনলি তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে 3টে ডিজিজ জানলেই হবে। সেটা কি, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আর ভন উইলিম্যান ডিজিজ, বোঝা গেল। হিমোফিলিয়া এ কি জন্য হয় বলো, কেউ বলো। এইগুলো বলতে হবে, বলো, কেউ বলো, হিমোফিলিয়া কি জন্য হয়, হিমোফিলিয়া এ কি জন্য হয়, হিমোফিলিয়া বি কি জন্য হয়, বলো। ফ্যাক্টর 8-এর জন্য হয় হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া বি হয় হচ্ছে তোমার, হিমোফিলিয়া বি হয় হচ্ছে 9। আর ভন উইলিম্যান ডিজিজ তো ভন উইলিম্যান ফ্যাক্টর। এছাড়াও আরো অনেক ডিজিজ আছে যেগুলো তোমাদের জানার দরকার নেই, হতো ওগুলো তো ইম্পর্টেন্ট নয়। আর সেকেন্ড কি, অ্যাকোয়ার্ড, ঠিক আছে। অ্যাকোয়ার্ড, কনজেনিটাল বা ইনহেরিটেড আর অ্যাকোয়ার্ড। সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ার্ড।
অ্যাকোয়ার্ড এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে, তোমাদের মানে শর্ট নোট ফট নোট বা ছোটোখাটো কোশ্চেনগুলো এখান থেকে আসতে হবে। হয়তো বড় কোশ্চেন এখান থেকে আসবে না, কিন্তু ছোটোখাটো কোশ্চেন আসবে। নিট পিজির জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো তোমার কি অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার, অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার কি কারণে হতে পারে? তো মেইনলি হচ্ছে তোমার যেটা কমন দেখা যায় সেটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরগুলো তার ডেফিসিয়েন্সির জন্য এটা হতে পারে। কি কি ফ্যাক্টর আছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি? আর প্রোটিন সিআরএসটা কে বলবে? আমাকে বলতে হবে? যাই হোক, মোটামুটি 6টা ফ্যাক্টর, ওই 4টে বলতে পারো যে আমি যথেষ্ট খুশি। তো ওই ফ্যাক্টরগুলোর যদি ডেফিসিয়েন্সি হয় তখন তোমাদের হিমোস্ট্যাসিসের গন্ডগোল হতে পারে। ঠিক আছে, সেইগুলো কি কি কারণে হতে পারে? দেখো কি কারণ হতে পারে। হেমারেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, হেমারেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা আগের দিন আমি থিওরি ক্লাসে কিন্তু ডিসকাস করেছি কেন নিউবর্নদের হয় কি বলে ভিটামিন কে ডিফিসিয়েন্সি হয়, কেন ওদের লিভার ইম্যাচিওর থাকে, স্টোর করতে পারে না। ব্রেস্ট মিল্ক যেটা খাচ্ছে ওদের মেন সোর্স অফ নিউট্রিশন, সেখানেই ভিটামিন কে কম থাকে। ঠিক আছে, সেই জন্য তোমার মেনলি এই হেমারেজিক ডিজিজ অফ নিউবর্ন হয়। বোঝা গেল? এবার কি ম্যাল অ্যাবজর্পশন মধ্যে ভিটামিন কে, এটা বড়দের ক্ষেত্রেই মেনলি দেখা যায়। হ্যাঁ, বড়দের ক্ষেত্রে মেনলি দেখা যায় ম্যাল অ্যাবজর্পশন ভিটামিন কে। বিলিয়ারি অবস্ট্রাকশন, তোমার ভিটামিন কে করতে গেলে তোমার বাইল অ্যাসিডের হেল্প দরকার হয়। ওই জন্য বিলিয়ারি অবস্ট্রাকশন যদি হয় তখন ভিটামিন কে অ্যাবজর্পশনে গন্ডগোল হয়। ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যদি চলে তখনও এই ভিটামিন কে তোমার অ্যাবজর্পশনে গন্ডগোল হয়। সেটা কি কুমারিন আর ইন্ডানেডায়ন্স, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, এইগুলো এছাড়াও তোমার কোয়াগুলেশন ডিসঅর্ডার কিসে কিসে হতে পারে? ডিআইসিটা কিভাবে হয় আগের দিন আমি বলে দিয়েছি থিওরি ক্লাসে পুরোপুরি। লিভার ডিজিজের জন্য হতে পারে। আর মিসেলিনিয়াস গ্রুপের মধ্যে কি হতে পারে? মাল্টিপল মায়োনোমা, ম্যাসিভ ট্রান্সফিউশন, হেপারিন থেরাপি, নেফ্রোটিক সিনড্রোম, অ্যামাইলোইডোসিস আর ইমিডিয়াস কোয়াগুলেশন। ইনহিবিটরস অফ কোয়াগুলেশনের মধ্যে কি কি পড়ে? তোমার ফ্যাক্টর 8 ইনহিবিটর। ফ্যাক্টর 8 ইনহিবিটর মানে হচ্ছে ফ্যাক্টর 8 লেটেন্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, আর হচ্ছে কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ, যেটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে হয়। বুঝা গেল? ডায়াগনস্টিক এই যা বললাম আমি, এটা হচ্ছে তোমার প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস সব কজগুলো আমি ডিসকাস করলাম। ঠিক আছে, এরপরে আমি চলে যাব তোমার কিভাবে ডায়াগনস্টিক পারপাস, কিভাবে তোমরা এলিসিট করবে প্রাইমারি হিমোস্ট্যাসিস হচ্ছে না সেকেন্ডারি হিমোস্ট্যাসিস হচ্ছে, বা প্রাইমারি হিমোস্ট্যাসিস হলে তার কি কজ, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস হলে তার কি কজ, মোটামুটি তোমরা বুঝতে পারবে। সেই ব্যাপারটা আমি আস্তে আস্তে ডিসকাশনে যাব। এরপরে চলে যাচ্ছে কি, দেখো হেডিং লেখা আছে কি জেনারেল অ্যাপ্রোচ ফর ইনভেস্টিগেশন অফ এ ব্লিডিং ডিসঅর্ডার। ঠিক আছে, তো আমরা কি প্রথমে পেশেন্টের হিস্ট্রি শুনে আমাকে সাসপেক্ট করতে হবে যে পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে, এটা ফার্স্ট সাসপেক্ট আমাকে করতে হবে। হ্যাঁ, রিপিটেডলি হচ্ছে কিনা, কতটা হচ্ছে বা কোথায় কি হচ্ছে, সেগুলো সব আমরা দেখে আমরা তাকে সাসপেক্ট করব যে তার ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে। ঠিক আছে, এবার কি বিভিন্ন রকম জিনিস দেখে আমরা অ্যাসার্টেন করব ব্লিডিং এর নেচার, সেটা হেরিডিটারি হচ্ছে না অ্যাকোয়ার্ড হচ্ছে, সেটা ভাস্কুলার প্লেটলেটের জন্য মানে প্রাইমারি হিমোস্ট্যাসিস হচ্ছে না সেকেন্ডারি হিমোস্ট্যাসিস হচ্ছে, সেগুলো হিস্ট্রি দেখে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা মোটামুটি ঠিক করব। ঠিক আছে, এরপরে কি করব, আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করব। হ্যাঁ, স্ক্রিনিং টেস্ট করে আইডিয়া করব যে কি কি হচ্ছে, কি কারণে হতে পারে। হ্যাঁ, এটা প্রাইমারি হিমোস্ট্যাসিসের জন্য হচ্ছে না সেকেন্ডারি হিমোস্ট্যাসিসের জন্য হচ্ছে। যখন আমরা স্ক্রিন টেস্ট করে মোটামুটি আইডিয়া করে ফেললাম, তখন আমরা কি করব, ডেফিনিট টেস্টের দিকে এগোবো। ঠিক আছে, এবার সেগুলো আস্তে আস্তে ডিসকাস করবো আমি। দেখো স্ক্রিনিং টেস্ট কি কি করা হয়, স্পেসিফিক টেস্ট কি কি করা হয়, এগুলো জাস্ট তোমাদের নাম মনে রাখতে হবে। এগুলো খুব বিশেষ কিছু পড়াবার নেই। তোমার কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড স্মিয়ার দেখতে হবে, প্লেটলেট কাউন্ট দেখতে হবে, ব্লিডিং টাইম দেখতে হবে, প্লেটলেট ফাংশন অ্যানালাইজ দেখতে হবে, কোল্ডিং টাইম দেখতে হবে, প্রোটোথম্বিন টাইম দেখতে হবে, এবিডিটি দেখতে হবে, থম্বিন টাইম দেখতে হবে। এদিকে কি প্লেটলেট অ্যাগ্রিগেশন স্টাডিজ, কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাসেস, এস্টিমেশন অফ ফাইব্রিনোজেন, টেস্ট অফ ফাইব্রিনোজেন, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, টেস্ট ফর ডি ডাইমার,
প্লেটলেট গ্লাইকোপ্রোটিন অ্যানালাইসিস। ঠিক আছে, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে, জেনে রাখতে হবে। এরপরে দেখো, এরপরে আমি যেটা যাব যে তোমাদের ক্লিনিক্যাল ফিচার দেখে মোটামুটি কিছুটা আইডিয়া করা যায়। ঠিক আছে, সেটা তোমার প্রাইমারি হিমোস্ট্যাসিসের জন্য হচ্ছে না সেকেন্ডারি হিমোস্ট্যাসিসের জন্য হচ্ছে, কিছুটা আইডিয়া করা যায়। হ্যাঁ, সেটাই এই চারটাতে সেটা কিছুটা ডিসক্রাইব করা আছে। দেখো, সেক্সের দিক থেকে দেখতে গেলে কি হবে, কোয়াগুলেশন ডিসঅর্ডার কিন্তু মেলদের ক্ষেত্রেই বেশি কমন। হ্যাঁ, সেখানে হচ্ছে প্রাইমারি যে হিমোস্ট্যাসিস সেটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে বেশি কমন। ঠিক আছে, এরপরে কি ফ্যামিলি হিস্ট্রি কি, ফ্যামিলি হিস্ট্রি কিন্তু কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে মেনলি পাওয়া যায়, তোমার প্রাইমারি ডিসঅর্ডারের ক্ষেত্রে সাধারণত পাওয়া যায় না। ঠিক আছে, সাধারণত পাওয়া যায় না। এরপরে কি হচ্ছে যে ব্লিডিং স্পটগুলো, পেটিচি, ব্লিডিং গাম, নোজ ব্লিড, ম্যালেনা, এই যে ব্লিডিং ডিসঅর্ডারগুলো, এগুলো কিন্তু এই যে প্রাইমারি যে তোমার হিমোস্ট্যাসিস সেখানেই বেশি কমন পাওয়া যায়। এগুলো হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার কিন্তু তেমন ভাবে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে কি দেখো, স্কিন হেমারেজ কি হয়, কোয়াগুলেশন ডিসঅর্ডারে যদি হয়, এটা কি হয়, বড় হবে আর খুব কম হয়, কিন্তু এটা কিন্তু কি হবে, ছোট হবে, অনেক হবে। আর কি এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডারে কি হয়, এই যে ডিপ হিমাটোমাস আর হিমারটেসিস জয়েন্ট ব্লিডিং, এটা হচ্ছে ডি ফিচার হচ্ছে এই কোয়াগুলেশন ডিসঅর্ডারে। ঠিক আছে, কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা কমন, আর এটার ক্ষেত্রে দেখা যায় না, প্রাইমারি হিমোস্ট্যাসিসের ক্ষেত্রে দেখাই যায় না। এটা মনে রাখতে হবে তোমাদের। আর একটা কি, ডিলেড ব্লিডিং মানে ধরো কোনো আঘাত লাগলো কিন্তু ব্লিডিং অনেক পরে হবে, সেটা কি, সেটা কিন্তু তোমার এই কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তাহলে কি তোমাদের এই ক্লিনিক্যাল সিমটম দেখে মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে। এরপরে দেখো কিভাবে ইভ্যালুয়েশন করব আমরা, প্রাইমারি হচ্ছে না সেকেন্ডারি হচ্ছে, এবং কিছু কিছু কজ আমরাও আইডিয়া করতে পারি। তো সেখানে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, প্রথমে তোমার ব্লিডিং ডিসঅর্ডার সাসপেক্ট করে কি স্ক্রিনিং বলেছি, স্ক্রিনিং টেস্টগুলো করতে হবে। স্ক্রিনিং টেস্টগুলো করার মধ্যে কি কি পড়ছে, ব্লিডিং বিটি পড়ছে, পিসি মানে হচ্ছে প্লেটলেট কাউন্ট, হ্যাঁ, পিটি পড়ছে, প্রথম মিন টাইম পড়ছে, এপিটিটি পড়ছে। ঠিক আছে, আমরা এই চারটে জিনিস করলাম। তো এই চারটে জিনিস করার পরে কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি কি অ্যাবনর্মাল বিটি পাওয়া যাচ্ছে, বিটিটা অ্যাবনর্মাল। হ্যাঁ, আর তার সঙ্গে কি পাওয়া যাচ্ছে, অ্যাবনর্মাল পিসি মানে হচ্ছে প্লেটলেট কাউন্ট। তখন আমরা কি করলাম, এসে দেখলাম কি শুধুমাত্র প্লেটলেট কাউন্টটা লো পাওয়া যাচ্ছে, তার মানে থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে, থ্রম্বোসাইটোপেনিয়ার কজ এবং সেটাকে ডিফারেন্সিয়েট করবো এর পরের স্লাইডে আছে, সেটা আমি একটু পরেই বলছি। আর কি, যদি তোমার দুটোই অ্যাবনর্মাল হয়, বিডিও প্রলংড হচ্ছে, এদিকে প্লেটলেট কাউন্টটা নর্মাল হচ্ছে। ঠিক আছে, প্লেটলেট কাউন্টটা নর্মাল থাকছে, এখানে বলা ভুল হয়েছে, প্লেটলেট কাউন্টটা নর্মাল থাকছে, থ্রম্বোসাইটোপেনিয়া না, নর্মাল থাকছে। হ্যাঁ, কিন্তু বিডি প্রলংড হচ্ছে, তখন কি হবে, ডিফেক্টিভ প্লেটলেট ফাংশন, যেটা তোমাদের বলেছি সেকেন্ড কজ বলেছি, প্রাইমারি হিমোস্ট্যাসিসের সেকেন্ড কজ বলেছি, সেটা হতে পারে, অথবা ভন উইলিম্যান ডিজিজ হতে পারে। ঠিক আছে, তাহলে কি আমরা দেখলাম, এখানে স্ক্রিনিং টেস্ট করে আমি পেলাম কি অ্যাবনর্মাল বিটি পেলাম, এবং হচ্ছে প্লেটলেট কাউন্টটাও দেখছি। হ্যাঁ, তো প্লেটলেট কাউন্ট যেখানে লো হবে সেখানে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে গেল, প্লেটলেট কাউন্ট নর্মাল থাকছে অথচ বিটি প্রলংড হচ্ছে, সেখানে হচ্ছে কি ডিফেক্টিভ প্লেটলেট ফাংশন হচ্ছে, প্লেটলেট ফাংশনের গন্ডগোল হচ্ছে। আর কি হচ্ছে, ভন উইলিম্যান ডিজিজ হতে পারে। ঠিক আছে, এরপরে কি আমরা দেখবো, হচ্ছে পিটি আর এপিটিটি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এই পার্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা ভালো করে বোঝো। আমরা কি দেখবো, পিটি দেখবো, এপিটিটি দেখবো। ঠিক আছে, তাহলে শুধুমাত্র দেখো পিটিটা বাড়ছে, এপিটিটি বাড়ছে না, পিটি বাড়ছে, এপিটিটি বাড়ছে না। তাহলে আমি কি বলেছি, ওই যে সেকেন্ড একটা চার্টে কি দেখালাম, পিটি বাড়া মানে কি, পিটি বাড়া মানে হচ্ছে এক্সট্রিনসিক যে পাথওয়ের গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, এক্সট্রিনসিক পাথওয়ে গন্ডগোল হচ্ছে, তার মানে কি তোমার ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হচ্ছে মেন কজ এইটা। ঠিক আছে, আর ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য তো তোমাদের ফ্যাক্টর 7 গন্ডগোল হতেই পারে। আর কোথায় না, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টেও এটা হয়। ঠিক আছে, সেকেন্ড আমরা কি দেখবো, পিটি নর্মাল, এপিটিটি গন্ডগোল।
এবিডিটি প্রলং, তার মানে কি এবিডিটি কোথায় গন্ডগোল হবে আমি বলেছি, ইন্টেনসিভ পাথ হয়। হ্যাঁ, ইন্টেনসিভ পাথের গন্ডগোল কোথায় কোথায় হতে পারে, হিমোফিলিয়া এ বি, এটা ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ঠিক আছে। হেপারিনের জন্য হতে পারে, ভন উইলিয়াম ডিজিজের জন্য হতে পারে। এটা এগুলো তোমাদের একটু মানে মনে রাখতে হবে, এগুলো অত ভালোভাবে কজ তোমাদের বলা যাবে না, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে এগুলো, কিন্তু মেন এই দুটো তোমাদের ব্যাখ্যা করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে কি পিটি প্রলং, এপিডিটি প্রলং, দুটোই প্রলং কোথায় হবে, মেনলি তোমার যেখানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরগুলো আছে সেখানেই হবে। সেটা কি লিভার ডিজিজের জন্য হতে পারে, ভিটামিন কি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আর তার সঙ্গে কি হেপারিন আর ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের জন্য হতে পারে, এটা মনে রাখতে হবে। এরপরে কি ডিফেক্টিভ প্রাইমারি আর সেকেন্ডারি হিমোস্ট্যাসিস, এইটা কোথায় হয়, এটা হচ্ছে মানে সবকিছু গন্ডগোল হয়ে গেছে, প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি সবকিছু গন্ডগোল হয়ে গেছে, মানে এই যে কটা স্ক্রিনিং টেস্ট সব কটা গন্ডগোল। সেটা কোথায় হতে পারে, এটা মেনলি হয় হচ্ছে তোমার ডিআইসি হয়, আর কোথায় হতে পারে, লিভার ডিজিজ হতে পারে, কারণ লিভার ডিজিজ তো 4টে ফ্যাক্টর ডিপেন্ডেন্ট আছে, ওই জন্য লিভার ডিজিজও এটা হতে পারে, বুঝতে পেরেছো। এই যে এটা কি বলে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের নিট পিজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কিছু অ্যান্সার তোমরা কিন্তু এটা থেকে করতে পারবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। পরের স্লাইডটা কি, এই পরের স্লাইডটা বলেছিলাম থম্বোসাইটোপেনিয়া কিভাবে তোমরা এলিসিট করবে, কি হতে পারে, কি হতে পারে, কি কারণের জন্য থম্বোসাইটোপেনিয়া। তো যেই থম্বোসাইটোপেনিয়া দেখবো, থম্বোসাইটোপেনিয়া মানে কি 1.5 লাখের কম হবে, 1.5 লাখের কম হবে, যেই হলো আমরা সঙ্গে সঙ্গে একটা পেরিফেরাল বার্ড স্মিয়ার বানিয়ে নিলাম, ঠিক আছে। পেরিফেরাল বার্ড স্মিয়ার মানে নিয়ে আমরা কি দেখবো, যে তাতে রেডিকুলোসাইট আছে কিনা, দেখবো। রেডিকুলোসাইট থাকা মানে কি, রেডিকুলোসাইট মেইনলি ইন্ডিকেট করে হচ্ছে তোমার হিমোলাইটিক অ্যানিমিয়ার দিকে, ঠিক আছে, হিমোলাইটিক অ্যানিমিয়ার দিকে মেইনলি ইন্ডিকেট করে রেডিকুলোসাইট থাকা মানে। তো রেডিকুলোসাইট আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, আর তার সঙ্গে সিস্টোসাইট আছে কিনা, মানে মানে টুকরো টুকরো আরবিসি আছে কিনা সেটাও দেখতে হবে। তো এই দুটো জিনিস দেখতে হবে, এই দুটো জিনিস যদি থাকে তাহলে কি আমরা বলবো, মাহা মানে হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। এবার হচ্ছে মাহাটা কোথায় কোথাও মাহা কোথায় কোথায় হতে পারে, ডিআইসি তেও হতে পারে আর টিটিপি হাসেও হতে পারে, ঠিক আছে। এবার যদি তোমার কোয়াগুলেশন প্রোফাইল গন্ডগোল হয়, ডিআইসিতে কি দেখেছো তোমরা, সবকিছু গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এইখানে এইটার সঙ্গে যদি তোমার কোয়াগুলেশন প্রোফাইলে গন্ডগোল হয়ে যায়, তখন সেটা কারণ হচ্ছে ডিআইসি। আর যদি দেখা যায় কোয়াগুলেশন প্রোফাইল একদম ঠিকঠাক আছে, তখন কারণ হবে টিটিপি অথবা হাস, ঠিক আছে। এরপরে দেখো পেরিফেরাল ব্লাড স্মিয়ারে আমরা কি পাচ্ছি, অ্যাবনর্মাল সেল পাচ্ছি। অ্যাবনর্মাল সেল আমরা কোথায় কোথায় পেতে পারি, হ্যাঁ, আমরা পেতে পারি লিউকোমিয়াতে পেতে পারি, মায়েলয়েড ডিসপ্লাস্টিক সিন্ড্রোমে পেতে পারি। লিউকোমিয়াতে অ্যাবনর্মাল সেল কি পেতে পারি বলো তো, পড়ানো হয়েছে তোমাদের লিউকোমিয়া পড়ানো হয়েছে, কি পেতে পারি বলো, হ্যাঁ, স্মার্ট সেল, বাপরে, ব্লাস্ট পেতে পারি, ব্লাস্ট, ঠিক আছে। স্মার্ট সেল কোনো ডায়াগনোসিসের ডেফিনিট ক্রাইটেরিয়া নয়, ওটা হচ্ছে তোমার সিএলএল এ পাওয়া যেতে পারে। সিএলএল কেন, মানে যে কোনো রকম লিউকেমিয়াতে কম বেশি পাওয়া যেতে পারে, সিএলএল এ বেশি পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার অ্যাক্সিলারি একটা পয়েন্ট, কিন্তু ওটা কোনো ডেফিনিট ক্রাইটেরিয়া নয়। আর স্মার্ট সেল কোনো অ্যাবনর্মাল সেল নয়, ওটা হচ্ছে বলতে পারো ডেড সেল, হ্যাঁ। তা তোমার অ্যাবনর্মাল সেল বলতে অ্যাকুট লিউকেমিয়াতে আমরা কি পাবো না, ব্লাস্ট পাবো, ঠিক আছে, আমরা মেনলি ব্লাস্ট পাবো। আর মায়েলয়েড ডিসপ্লাস্টিক সিন্ড্রোমে কি পাবো, ডিসপ্লাস্টিক সেল পাবো। যে কোনো সিরিজেই, যে কোনো মায়েলয়েড সিরিজেই, হ্যাঁ, যে আরবিসি হতে পারে, তোমার ডব্লিউবিসি হতে পারে, অথবা তোমার প্লেলেট হতে পারে, যে কোনো সিরিজেই আমরা ডিসপ্লাস্টিক সেল পাবো, হ্যাঁ। যদি প্যানসাইটোপেনিয়া হয়, প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে সবকটা যে লিনেজ আছে, আরবিসি ডব্লিউবিসি প্লেলেট সবকিছু যদি কম হয়, তাহলে আমরা কি চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি বোন মারো ফেলিওর, মানে বোন মারই কাজ করছে না ঠিকমতো ভাবে, ওই জন্য সব মানে যে কোনো রকম সেল তৈরি করতে পারছে না, হ্যাঁ, তার ফলে প্যানসাইটোপেনিয়া হচ্ছে। তাহলে বোন মারো ফেলিওর আমরা চিন্তা করতে পারি। আর কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া চিন্তা করতে পারি,
তোমরা কজের ওই চার্টটা মনে পড়ছে? ওখানে কি বোনমারোর গন্ডগোল, সেই বোনমারোর গন্ডগোলগুলোই এখানে লেখা আছে। বোনমারো ইনফিল্ট্রেশন, প্লাস্টিক অ্যানিমিয়া, আর কি হতে পারে হাইপারস্প্লেনিজম। এই দুটো হচ্ছে বোনমারো গন্ডগোলের জন্য। আর হাইপারস্প্লেনিজমের জন্য প্যানসাইটোপেনিয়া কেন হতে পারে না, সমস্ত সেলই হচ্ছে যখন স্প্লিনের মধ্যে যাচ্ছে সেগুলো ব্রেক করে যাচ্ছে, ব্রেক করে গিয়ে তোমার নাম্বার অফ সেল কমে যাচ্ছে। বোঝা গেল এটা কেন প্যানসাইটোপেনিয়া হচ্ছে, কেন প্যানসাইটোপেনিয়া হচ্ছে, বোঝা গেল এটা? এরপরে কি আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া, শুধুমাত্র থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, আর সব আরবিসি ডব্লিউবিসি অন্য সব কিছু ঠিক আছে, শুধুমাত্র থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে। সেখানে আমরা তখন কি সাসপেক্ট করব? তখন আমরা সাসপেক্ট করবো কি আইটিপি। আমি তোমাদের কি বলেছি, ওই যে চার্টটা দেখিয়ে, থ্রম্বোসাইটোপেনিয়া চার্ট দেখে কি বলেছি, যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া যেটা হচ্ছে সেটাই সব থেকে কমন পাওয়া যায়, ঠিক আছে? তার মধ্যে আইটিপিটা হচ্ছে মেন। ওই জন্য দেখো এটা এখানে লেখা আছে আলাদা করে, আইটিপি, আয়োডিয়াবাদিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। আর কিছু ড্রাগ ইনফেকশনের জন্য এটা হতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে, এইগুলো যখন আমরা সাসপেক্ট করলাম, এইগুলো যখন সাসপেক্ট করলাম তখন তো আমাকে কনফার্ম করতে হবে। হ্যাঁ, তখন কনফার্ম করার জন্য আমরা কি করব? তখন কনফার্ম করার জন্য বোন মারো এক্সামিনেশন করব, ঠিক আছে? বোন মারো এক্সামিনেশন করে তখন কি জন্য এগুলো হচ্ছে, এই জিনিসগুলো কেন পাওয়া যাচ্ছে আমরা কনফার্মেটরি বুঝতে পারবো, তখন ডায়াগনোসিস কনফার্ম করা সম্ভব হবে। বুঝতে পারলো তো? এরপরে কি দেখো প্লেটলেট স্যাটেলিটিজম, হ্যাঁ, এটা হচ্ছে সিউডো থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য দায়ী। প্লেটলেট স্যাটেলিটিজম জিনিসটা কি? প্লেটলেট স্যাটেলিটিজম হলো তোমার মেনলি অনেক সময় কি হয়, ওই যে স্টোর হয় না, আরে স্টোর কিছু হয় বলো না, আরে এটা স্টোর মেটেরিয়ালটা কি দেওয়া হয় বলো না, ওটা ইডিডিএর এফেক্টের জন্য এটা হয়, ঠিক আছে? সেটা কি হয় না, তোমার ধরো ওই যে পলিমপস যেগুলো আছে, পলিমপস আছে মানে হচ্ছে নিউট্রোফিল, মেনলি নিউট্রোফিল, তার উপরে প্লেটলেটগুলো অ্যাডেশন হয়ে যায়, প্লেটলেটগুলো অ্যাডেশন হয়ে গিয়ে একটা রোজেট ফর্মেশন হয়ে যায়। হ্যাঁ, তখন কি হবে, সার্কুলেশন আমার নাম্বার অফ প্লেটলেটস কমে যাবে। বোঝা গেল? সেটাকেই বলা হয় প্লেটলেট স্যাটেলিটিজম। সেই জন্যই সিউডো থ্রম্বোসাইটোপেনিয়া হবে। বোঝা গেল? এরপরে লাস্ট হচ্ছে এটা তোমাদের আগের দিনের আমার যে এটা ছিল তাতেও এটা ছিল, ঠিক আছে? এবং বলেও দিয়েছিলাম যে এটা তোমার নিট পিজির জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের কিছুটা আগের দিন আমি ডেসক্রাইব করিনি, আজকের এটা এই কন্টেক্সটে আমি ডেসক্রাইব করবো। এটা এখানে দেখো ভাস্কুলার ডিসঅর্ডার হলে কি হয়, প্লেটলেট কাউন্টও কমবে না, তোমার বিটি, পিটি, এপিটিটি সবকিছুই নর্মাল থাকবে, তার কারণ কি, গন্ডগোল তোমার ভাস্কুলারিটিতে, প্লেটলেটের কোনো গন্ডগোল নেই, কোয়াগুলেশন ফ্যাক্টরের কোনো গন্ডগোল নেই। তাই জন্য আমাদের প্লেটলেট কাউন্ট বলো, বিটি বলো, পিটি বলো, এপিটিটি বলো, টিটি বলো, বা প্লেটলেট ফ্যাক্টর কোয়াগুলেশন ফ্যাক্টর বলো, সবকিছু নর্মাল থাকবে, ঠিক আছে? ভাস্কুলার ডিসঅর্ডারের জন্য। এবার প্লেটলেট ডিসঅর্ডারের জন্য কি হবে, আমাদের মেনলি তোমার প্লেটলেট কাউন্ট কমবে, ঠিক আছে? প্লেটলেট কাউন্ট কমবে, আর বিটি তো অবভিয়াসলি তোমার বাড়বেই, না হলে ব্লিডিংটা হবে কি করে? হ্যাঁ, বিটি তো বাড়বেই। আর যেগুলো আছে দেখো, এইগুলো মোরাললেস খুব একটা গন্ডগোল কিছু হবে না, ঠিক আছে? তোমার হেপারিনের জন্য একটু কোয়াগুলেশন ফ্যাক্টরের গন্ডগোল হয়, ওই জন্য এই দুটো বেড়েছে, কিন্তু তোমরা মনে রাখবে মোটামুটি এইগুলো নর্মাল থাকে, এই পোর্শনটা নর্মাল থাকবে, ঠিক আছে? বোঝা গেল? আর এরপরে কি কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য দেখো প্লেটলেট কাউন্ট তো নর্মাল থাকবেই। হ্যাঁ, কোয়াগুলেশন ডিসঅর্ডার তো প্লেটলেটের গন্ডগোল হয় না, প্লেটলেট কাউন্ট সব ঠিকঠাক থাকবে, বিটি তো বাড়বেই, বিটি তো না বাড়লে আর ব্লিডিং হবে কি করে? আর এদিকে হচ্ছে তোমার পিটি দেখো, পিটিটা কি জন্য বাড়ে? এক্সট্রিনসিক পাথের জন্য। হ্যাঁ, এক্সট্রিনসিক পাথের জন্য। দেখো হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি না ইন্টেন্সিক পাথের জন্য, এপিডিটি হচ্ছে ইন্টেন্সিক পাথের জন্য বাড়বে। হ্যাঁ, তো তোমাদের হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এগুলো তো তোমার ইন্টেন্সিক পাথের জন্য হচ্ছে, তাই জন্য এপিডিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? পিটি নর্মাল থাকছে।
বোঝা গেল এগুলো। আর ভিটামিন কে বা লিভার ডিজিজ, এদের জন্য তো সব মানে ওই 4টে ফ্যাক্টরি গন্ডগোল হচ্ছে, মেনলি 4টে ফ্যাক্টরি গন্ডগোল হচ্ছে, তাই জন্য এদের সবকিছু গন্ডগোল হয়ে যাবে, পিটি এপিটিটি সবকিছু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। আর ডিআইসির জন্য তো সবকিছু গন্ডগোল হবেই, সব এই ডিআইসি একমাত্র জিনিস যেগুলো সবকিছু গন্ডগোল হয়ে যাবে, দেখো সব কটা গন্ডগোল হয়ে আছে, ঠিক আছে, সবকিছু। প্লেটলেট কাউন্টও কমে গেছে, বিটিও তোমার বেড়ে গেছে, পিটিও বেড়ে গেছে, এপিটিটিও বেড়ে গেছে, টিটি বেড়ে গেছে, তোমার 5 ডিগ্রেডেশন প্রোডাক্টও আছে, এদিকে 8 আর 9 এই দুটো কমে গেছে, কারণ কনজাম্পশন হয়ে গেছে। বোঝা গেল এটা?